হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি। ধর্ণা দিয়েও পেলেন না টমাহক ক্ষেপণাস্ত্র। মধ্যস্থতাকারী হওয়ায় সংঘাত বাড়াতে চায় না ওয়াশিংটন। আলোচনায় আসন্ন ট্রাম্প পুতিন বৈঠক। গ্রেফতারি পরোয়ানা থাকায় রুশ প্রেসিডেন্টের ইউরোপের আকাশ পাড়ি দেয়া নিয়ে সংশয়। বেশ কয়েকটি দেশ থেকে পেতে হবে বিশেষ অনুমতি। নির্বাচন ছাড়া শাসনভার নিতে পারবে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ, শর্ত হামাসের। নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া এখনই ত্যাগ করবে না অস্ত্র। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। হোয়াইট হাউস থেকে খালি হাতেই ফিরলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অনেক প্রত্যাশা নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছিলেন টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য, কিন্তু সাড়া দিলেন না ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ব্যাখ্যা করেন, মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধের পরিধি বাড়াতে চান না তিনি। আবারও যুক্তরাষ্ট্রে ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউস সফরে এবার ভলোদিমির জেলেনস্কির মূল এজেন্ডা ছিল টমাহক মিসাইল। 2 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারাও। শুরুতেই অত্যাধুনিক মিসাইলের জন্য নিজের আর্জি জানিয়ে দেন জেলেনস্কি। ট্রাম্প সরাসরি নাকচ না করলেও বুঝিয়ে দেন শিগগিরই কিয়েভের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে না 995 মাইল দূরত্বে আঘাতের সক্ষম টমাহক। তবে যুদ্ধ বন্ধে নিজের আন্তরিকতার দাবি করেন তিনি। গতকাল প্রেসিডেন্ট পুতিনের সাথে 2.5 ঘন্টা ধরে কথা হয়েছে। আমার মনে হয় তিনি যুদ্ধ শেষ করতে চান। অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কিও চান, এখন এটা বাস্তবায়ন করতে হবে। আমরা শান্তি চাই, কিন্তু পুতিন চান না। সে কারণেই তার উপর চাপ প্রয়োগ করা দরকার। আমরা দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক সব কাঠামোতেই আলোচনায় প্রস্তুত। আসল বিষয় হলো শান্তি স্থাপন। আমাদের নিরাপত্তা গ্যারান্টির জন্য অস্ত্র প্রয়োজন, মিত্রদের প্রয়োজন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউক্রেনকে টমাহক দেয়া প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প। রাশিয়া ইউক্রেন দুই দেশের প্রতি এই মুহূর্তে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। আমি মধ্যস্থতাকারী। পরিস্থিতি খুব সহজও নয়। টমাহক খুব বিপজ্জনক অস্ত্র, ভয়ানক। আমি চাই এই যুদ্ধ শেষ হোক। এখনই যুদ্ধ থামিয়ে উভয় পক্ষের বাড়ি ফেরা উচিত। হত্যা বন্ধ করুন। যুক্তরাষ্ট্র সফরে আরেক দফা নিরাশ হলেও ডোনাল্ড ট্রাম্পের উপর আস্থা রাখতে চান জেলেনস্কি। ফলপ্রসূ আলোচনার দাবি করলেও অস্ত্রের নিশ্চয়তা না পাওয়ায় হতাশা আড়াল করতে পারলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট। আমরা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখি, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করি। তিনি চান যুদ্ধ বন্ধ হোক। আমাদের কার্যকর আলোচনা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, কারণ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দূরপাল্লার বিষয়েও আলোচনা হয়েছে, কিন্তু এখনই কিছু বলতে চাই না, কারণ প্রেসিডেন্ট যুদ্ধের পরিধি বাড়াতে চান না। ট্রাম্পের সাথে বৈঠকের পরই ইউরোপীয় নেতাদের সাথে কথা বলেন জেলেনস্কি। এর আগে বৃহস্পতিবার 2 ঘন্টার বেশি সময় ধরে পুতিনের সাথে ফোনালাপ করেন ট্রাম্প। জানান শিগগিরই হাঙ্গেরিতে সাক্ষাৎ করবেন রুশ প্রেসিডেন্টের সাথে। এর আগে গত আগস্টে পুতিনের আলাস্কা সফর নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হলেও কোনো ব্রেক থ্রু আসেনি সেবার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে। নতুন করে ইউক্রেনের আরও 8টি বসতি দখলে নেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। গেল এক সপ্তাহে ইউক্রেনের সমরাস্ত্র তৈরির কারখানা থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করে হামলা চালিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে ইউক্রেনের সামরিক, পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, গোলাবারুদের ডিপো সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ভূপাতিত করা হয়েছে কিয়েভের 1000-এর বেশি ড্রোন। একই দিনে রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়া অঞ্চলে একাধিক সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, গত 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে 80টি লড়াই হয়েছে। মাথায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে আকাশপথে কিভাবে হাঙ্গেরি যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন বৈঠকের আগে উঠছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, হাঙ্গেরি যেতে হলে ইউরোপের আকাশসীমার কোনো বিকল্প নেই। তাই গ্রেফতার এড়াতে যেসব দেশের আকাশপথে প্রবেশ করবেন সেসব দেশ থেকে বিশেষ অনুমতি পেতে হবে ভ্লাদিমির পুতিনকে।
মাথায় যখন ঝুলছে আইসিসির পরোয়ানা, তখন হিসাবটা একটু ভিন্ন রুশ প্রেসিডেন্টের জন্য। চলাফেরায় কষতে হয় বেশ অঙ্ক, থাকে না সর্বত্র যাওয়ার স্বাধীনতা। যেমনটা ভিন দেশে কোনো বৈঠক হলেই ফ্লাইট পথ নিয়ে আলাদাভাবে ভাবতে হয় ভ্লাদিমির পুতিনকে, কেননা আইসিসি সদস্যভুক্ত ও রোম স্ট্যাটিউটে স্বাক্ষরকৃত দেশগুলোতে থাকে গ্রেফতারের ভয়। কয়েক সপ্তাহের মধ্যেই হাঙ্গেরিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন রুশ রাষ্ট্রপ্রধান। আর ইউরোপের আকাশসীমা এড়িয়ে বুদাপেস্টে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। পুরো ইউরোপেই রয়েছে রুশ বিমানের নিষেধাজ্ঞা, তাই দেশগুলো থেকে বিশেষ ছাড় পেতে হবে ভ্লাদিমির পুতিনকে। বুদাপেস্ট যেতে হলে ইউরোপের আকাশসীমা পাড়ি দিতে হবে, সেটা পোল্যান্ড কিংবা স্লোভাকিয়া অথবা কৃষ্ণসাগর বা রোমানিয়াই হোক না কেন। যদি সেখানে পৌঁছাতে হয় তাহলে ফ্লাইটের অনুমতির জন্য ইইউ স্তরে অথবা জাতীয় স্তরে সিদ্ধান্ত নিতে হতে পারে। মস্কো থেকে বুদাপেস্ট পৌঁছানোর সবচেয়ে সহজ ও স্বল্পতম পথ নর্দার্ন রুট, যা বেলারুশ হয়ে পোল্যান্ড ও স্লোভাকিয়া দিয়ে হাঙ্গেরি পৌঁছানো। কিন্তু ইউক্রেন যুদ্ধ ঘিরে পোল্যান্ডের সাথে সাপে নেউলে সম্পর্ক রাশিয়ার। মনে করা হচ্ছে রুশ ঘনিষ্ঠ স্লোভাকিয়া সরকার পুতিনকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলেও এমনটা করবে না ওয়ারশ। এক্ষেত্রে বিকল্প রুট হতে পারে কৃষ্ণসাগর ও রোমানিয়া হয়ে হাঙ্গেরি পৌঁছানো, কিন্তু এতেও সমস্যা আছে। স্বাভাবিক সময় হলে নর্দার্ন রুটই সবাই গ্রহণ করত, কিন্তু বিকল্প রুটে প্রথমে পূর্বে তারপর দক্ষিণে যেতে হবে। রুশ ভূখণ্ড দিয়ে কৃষ্ণসাগরে প্রবেশ করতে হবে, তারপর রোমানিয়া হয়ে হাঙ্গেরিতে যেতে হবে। এটি অনেক দীর্ঘ পথ, নর্দার্ন রুটের দ্বিগুণেরও বেশি সময় লাগবে। সাধারণত ইলিউশিন 96 মডেলের উড়োজাহাজে সফর করে থাকেন রুশ প্রেসিডেন্ট, যা একটানা দীর্ঘ পথ উঠতে পারে। যে পথে অবলম্বন করুক না কেন, রিফুয়েলিং এর জন্য কোথাও থামতে হবে না ভ্লাদিমির পুতিনের আকাশযানটিকে। ইউক্রেন সংঘাত ঘিরে বহু নিষেধাজ্ঞার বেড়াজালে রাশিয়া, আর সেই যুদ্ধ থামাতেই হাঙ্গেরিতে আলোচনায় বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তাই ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত হয়তো ঝুঁকিপ্রবণ দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি পেয়ে যাবেন ভ্লাদিমির পুতিন। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। শনিবার মধ্যরাতে গাজা থেকে রেড ক্রসের মাধ্যমে আইডিএফ এর কাছে হস্তান্তর করা হয় দেহাবশেষ। সকালে তেল আবিবে পৌঁছায়নি জিম্মির লাশ। এই নিয়ে গাজায় থাকা 28 ইসরায়েলি জিম্মির মরদেহের মধ্যে 10টি পৌঁছেছে পরিবারের কাছে। হামাস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে তাদের ভারী যন্ত্রপাতি ও খনন সরঞ্জাম প্রয়োজন, যেগুলো না থাকার কারণেই বিলম্ব হচ্ছে। যদিও ইসরায়েলের দাবি ইচ্ছে করেই দেরি করছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব হওয়ায় উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। বিপুল পরিমাণ ধ্বংসস্তূপের মাঝে ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ খুঁজছে হামাস সদস্যরা। অন্যদিকে জিম্মিদের মরদেহ ফেরত দিতে দেরি হওয়ায় হামাসকে চোখ রাঙানি দিচ্ছে নেতানিয়াহু সরকার। দাবি ইচ্ছে করেই দেরি করছে সশস্ত্র গোষ্ঠীটি। হামাসের পাল্টা দাবি প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বিলম্ব হচ্ছে উদ্ধার কাজে। মরদেহ লুকিয়ে রাখার অভিপ্রায় নেই তাদের। পুরো গাজা উপত্যকায় ঢেকে আছে ধ্বংসস্তূপের নিচে। দৃষ্টিসীমায় নেই কোনো অক্ষত স্থাপনা। টানা 2 বছরের আগ্রাসনে গাজা উপত্যকার এ হাল করেছে ইসরায়েলি বাহিনী। নিজেদের এই মানবতা বিরোধী কার্যক্রমের ফল ভোগ করছে তেল আবিব। গাজা উপত্যকার এই ধ্বংসস্তূপের পাহাড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না খোদ ইসরায়েলি জিম্মিদেরই মরদেহ। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ হামাস। তাই খড়ের গাদায় সুই খোঁজার মতোই ধ্বংসস্তূপের মাঝে মরদেহের সন্ধানে ব্যস্ত সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। দক্ষিণ গাজার খান ইউনিসে এক্সক্যাভেটর দিয়ে চলছে উদ্ধার কাজ। তবে এতে সন্তুষ্ট নয় নেতানিয়াহু প্রশাসন। তাদের দাবি ইচ্ছে করেই দেরি করছে হামাস। এ নিয়ে হামাসকে চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হামাসের দাবি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও খনন সরঞ্জাম প্রয়োজন, যেগুলো না থাকার কারণেই হচ্ছে বিলম্ব। এছাড়া ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলেও রয়েছে বেশ কিছু মরদেহ। আমরা প্রযুক্তিগত সমস্যায় পড়ছি, তবে তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছি। হামাস যদি জীবিতদের ফেরত দিতে পারে তবে মরদেহ রেখে লাভ কি? জিম্মিদের মরদেহ লুকিয়ে রাখার কোনো পরিকল্পনা হামাসের নেই। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। নিহত 28 জিম্মির মধ্যে 10 জনের দেহাবশেষ এরই মধ্যে পৌঁছেছে ইসরায়েলের মাটিতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এখনই অস্ত্রত্যাগে রাজি নয় হামাস। নিরাপত্তা ইস্যুতে গাজার অন্তর্বর্তী প্রশাসনের পাশাপাশি কাজ করতে চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।
উপত্যকা পুনর্গঠনে পাশে থাকার কথা বললেও ফাতার নেতৃত্বাধীন কর্তৃপক্ষের হাতে শাসন ব্যবস্থা ছাড়ের বিষয়ে আছে আপত্তি। দাবি নির্বাচনের মাধ্যমে গঠিত হতে হবে নতুন প্রশাসন। রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ নাজ্জাল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও অনেক বিষয়েই ইসরায়েল ও হামাসের চাওয়া পাওয়ার মাঝে এখনও রয়ে গেছে বিস্তর ফারাক। যুক্তরাষ্ট্র অস্ত্র ফেলে দিতে হামাসকে বারবার চাপ প্রয়োগ করলেও এতে এখনও সম্মত হয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়েও চলছে দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের ক্যামেরার সামনে এলেন শীর্ষ হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল। সেখানেই তিনি জানিয়েছেন গাজা নিয়ে গোষ্ঠীটির নানা পরিকল্পনার কথা। গাজায় অন্তর্বর্তীকালীন প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা নিয়ন্ত্রণে যুক্ত থাকতে চায় হামাস, অর্থাৎ এখনই অস্ত্রত্যাগে রাজি নয় তারা, যা মার্কিন পরিকল্পনার পথে বড় বাধা। হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। দ্বিতীয় ধাপের বৈঠকে পর্যালোচনা করা হবে ইস্যুটি। সেখানে অবস্থান স্পষ্ট করব আমরা। অস্ত্র কার কাছে বা কেন দেওয়া হবে সেটিও গুরুত্বপূর্ণ ব্যাপার। আর কেবল হামাস নয়, ফিলিস্তিনে আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাই এটি একটি জাতীয় ইস্যু। অন্তত 3 থেকে 5 বছরের জন্য যুদ্ধবিরতিতে রাজি হামাস, জানান নাজ্জাল। এর মূল লক্ষ্য হলো গাজা পুনর্গঠন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। কেমন হবে ফিলিস্তিনের ভবিষ্যৎ তা নিয়ে আলোচনা চলবে যুদ্ধবিরতির মাঝেই। যুদ্ধবিরতিতে নতুন যুদ্ধের প্রস্তুতি নয়, আমাদের লক্ষ্য হলো এই সময়ে গাজা পুনর্গঠন করা, আর এতে কমপক্ষে 5 বছর সময় লাগবে। আমরা চাই ফিলিস্তিনি জনগণ কিছুটা স্বস্তি পাক, আর যুদ্ধবিরতি সবসময় দুই পক্ষের মাঝেই হয়, এক পক্ষ নয়। গাজার প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেয়ার বিষয়ে স্পষ্ট শর্ত দিয়েছেন এ হামাস নেতা। সাধারণ নির্বাচন ছাড়া হস্তান্তর করা হবে না দায়িত্ব। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইসরায়েল এখনো গুরুত্বপূর্ণ রুটগুলো অবরুদ্ধ করে রাখায় উত্তর গাজায় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে ত্রাণবাহী বহরগুলো, জানিয়েছে জাতিসংঘ। ভাঙাচোরা রাস্তার কারণেও বেশ বেগ পেতে হচ্ছে গাড়িগুলোকে। বিশ্ব খাদ্য কর্মসূচির এক মুখপাত্র জানান, উত্তর গাজার জিকিম ও অ্যারেজ সীমান্ত এখনো বন্ধ থাকায় গাজা সিটিতে শুরু করা যায়নি খাদ্য বিতরণ। সেখানেই চলছে সবচেয়ে তীব্র মানবিক সংকট। যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে প্রায় 560 মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করছে, তবে এটি এখনো প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে। জাতিসংঘ জানিয়েছে, ব্যাপক অপুষ্টি, গৃহহীনতা ও অবকাঠামো পুনরুদ্ধারে প্রতি সপ্তাহে প্রবেশ করতে হবে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক। WFP is moving very quickly and swiftly to scale up food assistance. নেটোর প্রতি স্পেনের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা ব্যয়ে সামরিক জোট নির্ধারিত নতুন লক্ষ্যমাত্রা মানতে রাজি না হওয়ার কারণেই মূলত মাদ্রিদের উপর চটেছেন তিনি। এমনকি শাস্তি দেওয়ার কথাও বিবেচনা করছেন। স্পেন তার দায়িত্ব ঠিকভাবে পালন করেনি। ন্যাটোর প্রতি বিশ্বস্ত নয় তারা। সবাই প্রতিরক্ষা ব্যয় 2 থেকে বাড়িয়ে 5% করলেও একমাত্র স্পেনই তা মানেনি। এজন্য তাদের ধিক্কার জানাই। এটা স্পেনের একটি বড় ভুল সিদ্ধান্ত। আবারও ভরা মজলিসে অশালীন শব্দ উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বিবাদে না জড়াতেও সতর্ক করে দেন ট্রাম্প। He has offered everything. He's offered everything. You're right. You know why? Because he doesn't want to around with the United States. জেনজি আপরাইজিং এর প্রভাবে একের পর এক দেশে ভেঙে পড়ছে দুর্নীতি ও অরাজকতাপূর্ণ শাসন ব্যবস্থা। বাংলাদেশের পর গেল 1 বছরে তরুণ প্রজন্মের বিক্ষোভ ছড়িয়েছে নেপাল, ইন্দোনেশিয়া, পেরু, মাদাগাস্কার সহ বেশ কয়েকটি দেশে। সোশ্যাল মিডিয়াকে বিক্ষোভের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জেনজিরা। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রাজপথ নেতৃত্বহীন এই প্রতিবাদে বৈচিত্র্যময় পন্থায় সোচ্চার হচ্ছে তরুণরা। 2024 জুলাই কোটা বিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদ আচমকাই রূপ নেয় তীব্র আন্দোলনে, যার নেতৃত্বে বাংলাদেশের জেনজিরা। রাইফেল, ট্যাঙ্ক কিংবা গোলাবারুদ নয়, তাদের অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া। তরুণদের প্রবল তোপের মুখে মাত্র 36 দিনের বিক্ষোভে পতন হয় দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের।
সেই থেকে গেল এক বছরে জেনজিদের অদম্য প্রতিবাদী জোয়ারে তাসের ঘরের মতো একে একে ভেঙে গেছে বহু দেশের দুর্নীতিগ্রস্ত ও পাকাপোক্ত শাসন ব্যবস্থা। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়া বন্ধ করে বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার অপরাধে মাত্র দুদিনেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার মন্ত্রিপরিষদকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামায় নেপালের তরুণ তরুণীরা। বিতর্কিত পেনশন আইনকে কেন্দ্র করে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। বর্তমানে তার গদিতে আসীন নতুন প্রেসিডেন্ট হোজে জেরিও ছাড় পাচ্ছেন না তরুণদের রোষানল থেকে। মৌলিক পরিষেবার অবক্ষয়, তীব্র বিদ্যুৎ ও পানির সংকট, জনস্বার্থ বিরোধী আইন ও দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ জেনজি বিক্ষোভে সরকার পতনের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মরক্কো সহ পৃথিবীর বিভিন্ন দেশে। সেনাদের সাথে গেলুর 2 সপ্তাহ ধরে আপ্রাণ লড়াই করছি আমরা, এবং শেষ পর্যন্ত আমরাই জিতেছি। আজ আমাদের আনন্দ উৎসব। আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী ও সরকার অন্যায়ভাবে যতই বল প্রয়োগ করুক, আমরা তা নিয়ে মোটেই চিন্তিত নই। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। জেনজি আপরাইজিং এর প্রভাবে দুর্নীতির জঞ্জালমুক্ত হতে চাইছে বিশ্বের তরুণরা। প্রশ্ন উঠেছে, যে গতিতে এর ব্যাপ্তি হচ্ছে, অচিরেই কি এসব বিদ্রোহ রূপ নিতে পারে প্রায় 1.5 দশক আগের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোয় হওয়া আরব বসন্তের মতো প্রভাবশালী কোনো অভ্যুত্থানে? মূলত কর্মসংস্থানের ব্যাপক সংকট, অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতির বিস্তারে জীবনযাত্রার ক্রমশ অবক্ষয়ে অতিষ্ঠ হয়েই দেশে দেশে প্রতিবাদী হয়ে উঠছে তরুণরা। সড়কে নামার পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে ডিসকর্ডের মতো সোশ্যাল প্ল্যাটফর্মের ব্যবহার, জাপানি মাঙ্গা সিরিজ ওয়ান পিসের জলি রজার পতাকাকে বিপ্লবের প্রতীক হিসেবে ব্যবহার সহ একের পর এক বৈচিত্র্যময় উপায় বের করে আন্দোলনে সোচ্চার হচ্ছে জেনজিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যৌন হয়রানির অভিযোগের জেরে নিজের রাজকীয় পদবি ত্যাগ করার ঘোষণা দিলেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রিউ। যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে সম্পৃক্ততা, বিভিন্ন সময় নারীদের যৌন হয়রানি, চীনের গুপ্তচরের সাথে ব্যবসায়িক সম্পর্ক সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিতর্কের মুখে পারিবারিক পদবি ডিউক অব ইয়র্ক আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স। এর আগে 2022 সালে সামরিক রেজিমেন্ট প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। রাজপরিবারে জন্মগ্রহণ করায় জন্মসূত্রে মিলেছে বিশেষ পদবি ডিউক অফ ইয়র্ক, কিন্তু নানামুখী বিতর্কের কারণে সেই সম্মাননা ত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রিউ। যৌন নির্যাতন সহ বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রিউর বিরুদ্ধে। একটি দুটি নয়, সামনে এসেছে প্রিন্সের বেশ কয়েকটি কেলেঙ্কারির ঘটনা। সবচেয়ে বড় অভিযোগ, 17 বছর বয়সী ভার্জিনিয়া জিউফ্রেকে যৌন নির্যাতনের ঘটনায় মার্কিন ধনকুবের এবং আলোচিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে সম্পৃক্ততা। পাশাপাশি আরও এক নারী তার বিরুদ্ধে তোলেন যৌন হেনস্থার অভিযোগ। এছাড়া ব্যবসায়ী সহযোগী হিসেবে চীনা গুপ্তচর নিয়োগ, কাজাখস্তানের বিতর্কিত ধনকুবেরের সাথে ঘনিষ্ঠতা সহ বিভিন্ন আন্তর্জাতিক লেনদেনে দুর্নীতির অভিযোগ রয়েছে প্রিন্সের বিরুদ্ধে। অবশ্য এত সব অভিযোগ স্পষ্ট অস্বীকার করে আসছেন প্রিন্স অ্যান্ড্রিউ। তবে বহু বছর ধরে তীব্র সমালোচনার জেরে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে তার রাজনৈতিক পরিচয় ও মর্যাদা নিয়ে। ফলে এবার বিবৃতি দিয়ে নিজের ডিউক পদবি ত্যাগ করলেন তিনি। জন্মসূত্রে প্রিন্স থাকলেও মায়ের কাছ থেকে পাওয়া ডিউক উপাধি আর ব্যবহার করতে পারবেন না অ্যান্ড্রিউ। রাজকার্য পরিচালনায় অংশীদারিত্ব রদের পাশাপাশি যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও কার্যক্রমে সীমিত করা হয়েছে তার উপস্থিতি। একই অভিযোগে 2022 সালে ব্রিটিশ সামরিক রেজিমেন্ট বিভিন্ন দাতব্য সংস্থার প্রধানের পাশাপাশি তার হিজ রয়্যাল হাইনেস পদবি প্রত্যাহারের আদেশ দেন স্বয়ং তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রিন্স অ্যান্ড্রিউয়ের আগেও স্বেচ্ছায় নিজের পদবি প্রত্যাখ্যান করেন রানী দ্বিতীয় এলিজাবেথের কন্যা প্রিন্সেস অ্যানের সন্তানরা। প্রিন্স চার্লসের সাথে বিবাহ বিচ্ছেদের কারণে নিজের হার রয়্যাল হাইনেস উপাধি ছেড়ে প্রিন্সেস অফ ওয়েলস নামে পরিচিত হন প্রিন্সেস ডায়ানা। সবশেষ সাধারণ জীবনযাপনের প্রত্যাশায় ডিউক এবং ডাচেস অফ সাসেক্স উপাধি প্রত্যাখ্যান করেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লাস ভেগাসে জুয়া খেলে $14 লাখ জিতেছিলেন মার্কিন গভর্নর। সম্প্রতি তার কর নথিতে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল বছর স্ত্রী ও বন্ধুদের সাথে লাস ভেগাসে বেড়াতে যান ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজার। এক ক্যাসিনোতে ব্ল্যাকজ্যাক খেলে তিনি বিপুল এই অর্থ জেতেন। ঘটনা জানাজানি হলে প্রিটজারের প্রচার দফতর জানায় এই অর্থ তিনি দাতব্য কাজে দান করার পরিকল্পনা করেছেন। তবে 1 বছর পেরিয়ে গেলেও কেন সে অর্থ এখনো তারই কাছে রয়ে গেছে
সে প্রশ্নের উত্তর দেননি তিনি। কমপক্ষে $309 কোটি মূল্যের সম্পদ রয়েছে 2 মেয়াদের এই ডেমোক্র্যাট গভর্নরের। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে হায়াত হোটেল সাম্রাজ্যের মালিক তিনি। তীর-ধনুক আর আতশবাজি ছুড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে কলম্বিয়ার স্থানীয় নৃগোষ্ঠীর সদস্যরা। দেশটির রাজধানী বোগোটায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে কংগ্রেস অব দ্য পিপলস নামের একটি সংগঠন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বেশ কিছু নীতির বিরোধিতা করেন সংগঠনটির সাথে সম্পৃক্তরা। পুলিশের বাধার মুখে পড়লে এক পর্যায়ে তীর, বিস্ফোরক আর আতশবাজি নিক্ষেপ শুরু করে তারা। এতে আহত হয় অন্তত 4 জন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনাকে অপরাধমূলক আখ্যা দিয়েছে কলম্বিয়া প্রশাসন। মাত্র একটি রক্ত পরীক্ষার মাধ্যমেই দ্রুততম সময়ে শনাক্ত করা যাবে অর্ধশতাধিক ক্যান্সারের ধরন। উত্তর আমেরিকা ভিত্তিক একটি ফার্মাসিউটিক্যাল সংস্থার গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ এই তথ্য। গ্যালারি টেস্ট নামের এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা যাবে ক্যান্সার। তালিকাভুক্ত ক্যান্সারের ধরনগুলোর 4 ভাগের মাঝে 3 ভাগেরই বর্তমানে কোনো রকম স্ক্রিনিং ব্যবস্থা নেই। ক্যান্সারের টিউমার থেকে রক্তে ছড়িয়ে পড়া ডিএনএ শনাক্তে সক্ষম নতুন এই টেস্ট গেল 1 বছর ধরে যুক্তরাষ্ট্র, কানাডার কমপক্ষে 25,000 প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উপর চালানো হয় পরীক্ষাটি, যাতে ক্যান্সার ধরা পড়ে প্রতি 100 জনে অন্তত 1 জনের। এ বিষয়ে আরও বিশদ গবেষণা চালানো হবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। এখন পর্যন্ত চলমান গবেষণায় পাওয়া সকল ফলাফল প্রকাশ করা হবে বার্লিনের ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজি কংগ্রেসে। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।